আগের পর্বে দেখেছিলেন চিত্রে, আর এই পর্বে মাঝিধুরা। চিত্রে থেকে মাঝিধুরা আসতে আমাকে প্রথমে শেয়ার কার নামিয়ে দিয়েছিল মানেভাঞ্জন স্ট্যান্ডে। এইটাই মানেভাঞ্জন স্ট্যান্ড। এখান থেকে সুখিয়াপোখরির গাড়ি পাওয়া যায়। মানেভাঞ্জন থেকে সুখিয়াপোখরির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। এখান থেকেই 50 টাকার বিনিময়ে শেয়ার গাড়িতে উঠে রওনা দিলাম সুখিয়াপোখরির উদ্দেশ্যে। এখানে একটা কথা বলা খুব দরকার। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম এখানকার এই রাস্তাটা দীর্ঘ 10 বছর ধরে এমনই অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তার সেরকম কোনো পরিপাটি বা যত্নই হয় না। এখানে যতটুকু সাইডে বোল্ডার বা পাথর ফেলা রয়েছে, তাদের নিজেদের একটা ফুটবল টুর্নামেন্টের জন্য নিজেদের অর্থ নিজেরাই ব্যয় করে এই রাস্তার মেরামতের কাজ চলছে। তো যাই হোক, দীর্ঘ 7 কিলোমিটার এই রকমই খানাখন্দে ভরা রাস্তাকে অতিক্রম করে বহু গাড়ি এবং বাইককে চলাচল করতে হয়। ये क्या है, झरना? अच्छा, অবশেষে 7 কিলোমিটার ঝাঁকুনির সাথে সুখিয়াপোখরি পৌঁছালাম। এটা হচ্ছে সুখিয়াপোখরি মার্কেট। তো এই সোজা রাস্তাটা মিরিকের দিকে চলে গেছে, এটা সোজা মিরিকের দিকে চলে গেছে, আর এটা দার্জিলিংয়ের দিকে যাচ্ছে। তো আমি এখন রমেশজি এসে গেছে, রমেশজি হোমস্টেতে যাব মাঝিধুরাতে। তো এইটা হচ্ছে এন্টায়ার मार्केट। वो रास्ते तो बहुत सारा गाड़ी खड़ा हुआ था। हाँ, वो जिधर से मैं आया। हाँ हाँ, সুখিয়াপোখরির এটাই সবথেকে বড় বাজার বা মার্কেট। এখানে চারপাশে অনেক রকম দোকান আছে। নিত্য প্রয়োজনীয় যাবতীয় কিছু দ্রব্যাদি এখান থেকে কিনতে পাওয়া যায়। সুখিয়াপোখরি থেকে মাঝিধুরার ডিস্টেন্স 1 কিলোমিটার। রাস্তা ধরে কিছুটা এগোতেই চোখে পড়বে সবুজ পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রাম মাঝিধুরা। এটা মাঝিধুরার সব থেকে বড় খেলার মাঠ। দূরে ছোট ছোট গ্রামীণ বাড়িগুলো, সবুজায়নে ঘেরা পাহাড় আর এই পাইনের জঙ্গল এক স্বপ্নের জগতে প্রবেশ করাচ্ছিল। পাহাড়ি উঁচু নিচু ঢালু রাস্তাকে পেরিয়ে গাড়ি পৌঁছালো হোমস্টেতে। এখানে বলে রাখি, আমি যে হোমস্টেতে উঠেছি অর্থাৎ রঞ্জু হোমস্টেতে গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি কেউ গাড়ি নিয়ে ডাইরেক্ট আসতে চান তাহলেও এখানে কোনো অসুবিধা হবে না। পৌঁছেই স্বাগত জানালো গরম দার্জিলিং চায়। এখানে গাড়ি গ্যারেজ করা হয়েছে। তো এই রাস্তা থেকে নেবে এখানে গাড়ি গ্যারেজ করে। এইটা ওনাদের কিচেন রুম, ডাইনিং রুম। এখান থেকে সোজা উঠে এইখান থেকে এসে এই বারান্দা থেকে এখন আমি আমার রুমে যাচ্ছি। এখান থেকে অসাধারণ ভিউটা আছে, সুন্দর। সিঁড়ি দিয়ে উঠলেই এই করিডোরটা আমার খুব ভালো লাগে, কিছু ছবি দিয়ে সুন্দর করে সাজানো। আর হ্যাঁ, এখানে সিসিটিভিও লাগানো রয়েছে। সিকিউরিটির দিক থেকে এনারা যথেষ্ট ওয়াকিবহল। সারি সারি পাইনের জঙ্গল। आज गेस्ट है? आज नहीं। आज नहीं है। एक तारीख से बस। रमेश जी, बड़े भैया, नमस्कार। नमस्कार। चप्पल यहीं पर रखो।
এই 102 নম্বর রুমটা আমি পছন্দ করেছিলাম, রমেশজি আমাকে ভিডিও পাঠিয়েছিল। অসাধারণ ভিউ পয়েন্ট। এখানে একটা জানলা আছে, এখানে বসার দুটো চেয়ার আছে, এখানে ছোটো টেবিল আছে, সুন্দর একটা ফ্লাওয়ার ভাস রয়েছে। এখানে একটা খাট রয়েছে যেখানে দুজনের অ্যাকোমোডেশন আছে, একটা চার্জিং পয়েন্ট রয়েছে, একটা মিরর রয়েছে, আর এইটা হচ্ছে ওয়াশরুমটা। বেসিন আছে, মিরর আছে, এখানে গিজার আছে। আর এইটা হচ্ছে সেই অসাধারণ ভিউ পয়েন্টের একটা জায়গা। এই ঘরটা আমার পছন্দ করার এইটাই একমাত্র উদ্দেশ্য ছিল যে এখান থেকে এত সুন্দর ভিউটা দেখা যায়। এতটা ভালো লাগছে আমার, সত্যি জায়গাটা এত সুন্দর। সামনে ওই লেপসা জগতের পাহাড়ের ওই জায়গাটা পুরোটা পাইন ফরেস্টে ভর্তি। বাঁদিকে মাঝিদোড়ার ছোটো ছোটো ঘরগুলো, হোমস্টেগুলো। বিউটিফুল লোকেশন, বিউটিফুল লোকেশন। এখানে এলে মন ভরে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই পরিবেশগুলো এত বেশি শান্তির পরিবেশ। এখানে শুধুমাত্র খুব বেশি গাড়ির শব্দ পাওয়া যায় না, মানুষের খুব বেশি কোলাহল নেই, মিষ্টি পাখিদের কলরব রয়েছে, আর প্রকৃতির শান্ত বাতাস, তার শব্দ পাওয়া যাবে। তো এখন প্রায় 2:45 বাজে, তো লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চের জন্য পড়ে গেছে আমাকে। অ্যাকচুয়ালি আমার একটু লেট হয়ে গেল, স্নান করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এই রঞ্জু হোমস্টের গেট আপটা আমার খুব ভালো লেগেছে, সত্যি সুন্দর। বাড়িগুলো ভালো, বাড়ির গেট আপটা বেশ সুন্দর। এখানে একটা সিটিং এরিয়া আছে যেটা বসে এই মুক্তাঞ্চলকে দেখতে দেখতে, অনুভব করতে করতে আপনারা চা, কফি, স্ন্যাক্স ইত্যাদি খাওয়ার সাথে সাথে নিজেদের সময় কাটাতে পারবেন। বারান্দাটা ফুল গাছে সুন্দর করে সাজানো। এনাদের এই গ্যারেজ এরিয়াটা আমার খুব প্রিয়। এখানে একটা ছোট্ট মিষ্টি বউয়ের বাচ্চা থাকে। এনার আবার দুটো খেলার সাথীও আছে। এই যে সারাক্ষণ ধরে এরা তিনজন এই বাড়ির মধ্যে দাপাদাপি করে বেড়ায়, দেখতে ভালোই লাগে। ঘরেতে ঢুকতেই দেখা যায় বাসনপত্রের সমাহার। এনাদের থেকে জানতে পারলাম এনাদের একটা বিশেষ রীতি আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের বাসন কিনে এনারা ডেকোরেশনের জন্য সাজিয়ে রাখে। দুপুরের খাবারের পর্বে ছিল গরম ভাত, ডিম ভাজা, বেগুন ভাজা, ডাল, স্কোয়াশের তরকারি, মূলো, পেঁয়াজ দিয়ে স্যালাড। আচ্ছা, আমি আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন আছি রমেশজির দাদার সাথে কথা বলছিলাম। তো উনি একটা খুব সুন্দর ইনফরমেশন দিলেন। অ্যাকচুয়ালি এই জায়গাটা অর্থাৎ মাঝিদোড়া, এই মাঝিদোড়া আর লেপচা জগৎ, এই সারাউন্ডিংটা কাইন্ড অফ সেন্টার এরিয়ার মধ্যে পড়ে। এখান থেকে প্রচুর জায়গায় যাবার গাড়িগুলো এখান থেকে পাওয়া যায়। তো আমি দাদাকে বলবো একটুখানি কোথায় কোথায় এখান থেকে যাওয়া যেতে পারে একটু যদি বলেন। इधर से कहाँ कहाँ जा सकते हैं सब लोग? आप यहाँ से ना चारों तरफ का भी, यहाँ से आप शेयरिंग कार में भी मिल सकता है आपको। और जैसे दार्जिलिंग जाना है, यहाँ से दार्जिलिंग आप आराम से घूर के आ सकते हो। तो दार्जिलिंग का शेयरिंग कार में भाड़ा कितना लगेगा? 70 रुपीज़ ही लगता है यहाँ से। यहाँ से दार्जिलिंग 7 रुपीज़ में चल जाए। 70 रुपीज़ लगेगा आपको। दार्जिलिंग आराम से घूम के फिर यहाँ के स्टे कर सकते हो। और यहाँ से संदक माने मंजिंग हो गया, संदकपुर जाके घूर के फिर यहाँ पे आप स्टे कर सकते हो। और दूसरा एक पॉइंट है ये, आप कन्याम, नेपाल का एक प्लेस है घूमने का, वो कन्याम वगैरह जाके घूम के फिर यहाँ पे आके स्टे कर। तो उधर जाने में कितना टाइम लगता है? वहाँ जाने में मोटा मोटी ये सेम आपको 2-2.5 घंटा लग जाएगा आपको कन्याम जाने के लिए। अच्छा, वो भी शेयर कर जाता है 2-2.5 घंटे तक? हाँ, कन्याम में शेयर गाड़ी नहीं जाएगा। कन्याम में नेपाल पशुपति बॉर्डर तक जाएगा। वो उसके बाद फिर नेपाल का शेयरिंग गाड़ी मिल जाएगा। नहीं तो यहाँ से गाड़ी लेने में भी आपको मतलब कम्युनिकेशन ईजी है, जा सकते हैं। कम्युनिकेशन ईजी है। और यहाँ से लामाहट्टा, ये तगदा वगैरह सभी कवर कर सकते हो यहाँ से आराम से जाने। और बाकी यहाँ से बोथ साइड जाने के लिए, सिलीगुड़ी जाने के लिए दोनों तरफ से एक बयान मेरिक भी जा सकते हो। और यहाँ करसिंग रोड भी आप आराम से, आपको गाड़ी मिल जाएगा यहाँ से। यहाँ बैठने का इतना फ़ायदा है।
সত্যি এটা খুব সুন্দর একটা ইনফরমেশন এবং এটা সত্যি খুব সুন্দর একটা জায়গা, যে এমন একটা জায়গা যেখান থেকে তোমরা ইচ্ছা করলে সমস্ত জায়গায় ঘুরতে পারবে। শেয়ারিং কার তো পাওয়াই যায়, আর এখান থেকে গাড়ি রিজার্ভ করেও যাওয়া যায়। দাদার ব্যাপারে আরেকটা কথা বলবো, দাদা কিন্তু এক্স আর্মি ম্যান। তো দাদারও আমার কিছু ইনফরমেশান নেওয়ার আছে, দাদার থেকে কিছু ইন্টারভিউ নেওয়ার আছে। এখানে এর সাথেও পরিচয় হলো। ওর নাম হচ্ছে জেমস। যে কালো ছোট্ট ভৌ বাচ্চাটা ছিল ওর মা এবং জেমস, এরা দুজনেই দাদার বাড়িতে থাকে। প্রচণ্ড শান্ত স্বভাবের। কি অদ্ভুত সুন্দর, মানে সত্যি সবাই ভালো। এ দেখো, এদেরকেও দেখো। কিরে সুন্দরী। এখানে বিশেষত কুকুর, গরু, ছাগল, পাখি, মুরগি সবাই মিলেমিশে থাকে। অ্যাকচুয়ালি প্রকৃতি এখানে এতই সুন্দর, মানুষের সাথে এখানে মিলেমিশে থাকাটা তাদের কাছে শ্রেয় বলে মনে হয়। ওই যে ইয়েলো কালারের যে দেখা যাচ্ছে টুমটা, ওইটাই হচ্ছে মনস্ট্রি। ওটাই হচ্ছে এই গ্রামের, মাঝিদোরা গ্রামের শেষ পয়েন্ট। কখন যে রুমের জানলা দিয়ে মেঘ দেখতে দেখতে চোখে ঘুম চলে এসেছিল তা বলতে পারবো না। বেশ কিছুক্ষণ ঘুমিয়েও পড়েছিলাম প্রকৃতির অনাবৃত হাওয়াকে গায়ে মাখতে মাখতে। এখন বাজে বিকাল 5:30। তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি 3 দিন ধরে সেভাবে কোনো ঘুমাইনি, তো আজকে ওই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে বিকেলবেলা ওই 4টে 4:30 পর একটুখানি এই গ্রামের শেষ প্রান্তর, অর্থাৎ ওই মনেস্ট্রি যেখানে ছিল সেখানে যাবো, বাট যেতে পারিনি। তো সেটা কালকেই যাবো। কালকে লেচু জগতের ওখানেও হেঁটে হেঁটে যাবো, প্লাস মনেস্ট্রিটার ওদিকেও যাওয়ার ইচ্ছা রয়েছে। সকালবেলা এখান থেকে যে দৃশ্যটা তোমাদের দেখিয়েছিলাম, অতটা পরিষ্কার আকাশ, প্রতি কটা পর্বত শৃঙ্গকে দেখা যাচ্ছিল, পাহাড়গুলোকে দেখা যাচ্ছিল। তো সেখানে ঘুম থেকে হঠাৎ করে বিকেলবেলা উঠে দেখি পুরোটাই এতটাই মেঘে ঢেকে গেছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোটাই সাদা ধোঁয়াশা, ঘরে মেঘ ঢুকে যাচ্ছে। তো এই হলো এখানকার পরিস্থিতি। এই পরিস্থিতিকে, এই পরিবেশকে এনজয় করতে গেলে ডেফিনেটলি এখানে আসতে হবে মাঝিধরাতে। আর একটা কথা যেটা না বললেই নয়, রঞ্জু হোমস্টে, অর্থাৎ রমেশজি, তার দাদা, বৌদি সবাই মিলে এই হোমস্টেটা চালায়। তো অসাধারণ ওনাদের ব্যবহার। বিকেল থেকে সন্ধে গড়িয়ে রাত্রি, সময় ক্রমশ বাড়ার সাথে সাথে ঠান্ডার প্রকোপটাও বাড়ছে। তার সাথে খোলা আকাশের নিচে শীতল হাওয়াকে গায়ে মাখতে মাখতে চায়ের আমেজ নেবার জন্য নিচে নামলাম। দুপুরবেলা ওপরের বারান্দা থেকে নিচে যে এরিয়াটা দেখেছিলাম, এটা সেই এরিয়াই। এখানেই সবাই বসে সান্ধ্যকালীন স্ন্যাক্স এবং ব্রেকফাস্টের আনন্দটা উপভোগ করে। এখন 8:30 বাজে, আমি এখানে খেতে এসেছি রাত্রে খাওয়া। আমি সবথেকে মজার ব্যাপার হলো, আমরা ফুলকো লুচি শুনেছি, মানে অনেকদিন হয়ে গেল যে ফুলকো রুটি শুনিনি বা দেখিনি সেভাবে। তো এখানে কিন্তু ফুলকো লুচির জায়গাটা যতটা শুনেছিলাম, এখানে কিন্তু ফুলকো রুটি, ফুলকো রুটি, এটা হচ্ছে মূলোর একটা চাটনি, আলু ভাজা, চিকেন, দেখে সুন্দর লাগছে। রাত্রের খাওয়া কমপ্লিট। রান্নাগুলো খুব ভালো ছিল, খুব ভালো ছিল। রুটিটা এত সফট ছিল, কি ফুলকো ফুলকো রুটি, খুব মজা লেগেছে আমার। চিকেনের টেস্টটাও খুব ভালো ছিল। আর মূলোর যে চাটনিটা, সেটা স্পেশালি মূলো চাটনি আমরা কলকাতাতে ওইভাবে খাইনি, আমি অন্তত খাইনি। তো এখানে সেই স্বাদটা খুব ভালো লাগলো। ওভারঅল সমস্ত কিছু ফুড গল্প করলাম, ভালো লেগেছে, খাবার খুব ভালো লেগেছে। তোমাদেরকে আগেই বলেছি যে দাদা এক্স আর্মি ম্যান। তো দেশের জন্য এনারা নিজেদেরকে যতটাই উৎসর্গ করতে পারে, বাড়ি, বন্ধু, সমাজের জন্য ঠিক ততটাই। দাদার বাড়িতে একটা সুন্দর মন্দির আছে, দাদা নিজে হাতেই সেটা প্রচালনা করেন। আসলে ভারতীয় সৈনিক বলে কথা, মানসিকতার দিক থেকে সত্যি এনারা অন্যরকম। একদিকে যেমন দেশ সামলানো, অন্যদিকে তেমনি নিজের সমাজ, পরিবার। ভালো থাকুক এই মানুষগুলো,
ভালো থাকুক এই দেশের সৈনিকরা, ভালো থাকুক এই দেশের কার্য সম্পন্ন করা মানুষগুলো, ভালো থাকুক তাদের পরিবার, ভালো থাকুক তাদের চিন্তাধারা। জীবন রক্ষার্থে তারা আছে বলেই আমাদের জীবনে আজ এত আনন্দ, উচ্ছ্বাস, এত প্রাচুর্যতা। কিন্তু প্রশ্ন একটাই, তাদের জীবনের মূল্যবোধ কজন দেবে, কিভাবে দেবে? ভারতবর্ষ কাল, আজ, আগামী নিয়ে অনেক অনেক এগোবে, কিন্তু ভুলে গেলে চলবে না, দেশের গর্ভগৃহের শক্ত হাতটা কিন্তু তারাই ধরে রেখে দিয়েছে। আজ তবে আসি। মাজিদুরা, মনেশ্রী এবং এই সমস্ত মানুষগুলোকে ছেড়ে চলে আসবার বিষাদের গল্পটা পরের এপিসোডের জন্য তোলা রইল। ধন্যবাদ, ভালো থেকো সবাই।